আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সাথে আছি সিফাত শারমিন এবং আমি রেজওয়ানা ইনফি। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় বোমায় নিহতের সংখ্যা বেড়ে 290। আন্তর্জাতিক সন্ত্রাসীদের সম্পৃক্ততার সংখ্যা। বাংলাদেশি শিশু জায়ানের লাশ আনা হবে কাল। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 5 দেশ নিয়ে অর্থনৈতিক জোট গড়ার প্রস্তাব শেখ হাসিনার। ব্রুনেইয়ের সুলতান বলকিয়ারের সাথে বৈঠক। এপ্রিলের মধ্যে সংসদে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না বলেছেন নাসিম। সুপরিকল্পিতভাবে কায়েম হচ্ছে একদলীয় শাসন, অভিযোগ ফখরুলের। আন্তর্জাতিক বাজার সহনশীল, আমদানিও পর্যাপ্ত, তারপর রোজার আগেই নিত্যপণ্যের দাম চড়া, কথা রাখেননি ব্যবসায়ীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আবার বিস্ফোরণ হলেও হতাহত হয়নি কেউ। রবিবারের সিরিজ হামলা নিহতের সংখ্যা বেড়ে 290 জনে পৌঁছেছে, আহত 450 শতাধিক। হামলায় দেশীয় গোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামাতের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন মেহরাব হোসেন খান। আতঙ্কের রেশ না কাটতেই আবারও বিস্ফোরণ। এবারের ঘটনাস্থল খোদ রাজধানী কলম্বোর বুকে সেন্ট অ্যান্থনি গির্জার বাইরে। বোমাটি একটি ভ্যানে পাতা ছিল। বিভীষিকাময় হামলার পরদিন সকালে কারফিউ প্রত্যাহার হলে রাজপথ কিছুটা সচল হলেও খোলেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। পিছিয়েছে পরীক্ষা, স্থগিত পুঁজিবাজারের কার্যক্রম। দুপুরে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক শেষে জানানো হয়, সোমবার রাত 8টা থেকে কারফিউ পুনর্বহাল হবে, শেষ হবে পরদিন ভোর 4টায়। মঙ্গলবার পালন হবে রাষ্ট্রীয় শোক। এছাড়া সন্ত্রাস দমনে জরুরি আইন কার্যকর হবে সোমবার মধ্যরাত থেকে। এতে জননিরাপত্তা নিশ্চিতে যে কোনো পদক্ষেপ নেওয়ার সর্বময় ক্ষমতা পাবে পুলিশ ও 3 বাহিনী। একাধিক অভিযানে সোমবার সকাল পর্যন্ত আটক 24 সন্দেহভাজনের সবাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। কলম্বোয় একটি বাড়িতে অভিযানকালে বিস্ফোরণে নিহত হয় অন্তত 3 পুলিশ সদস্য। সামরিক বাহিনীর প্রশিক্ষণের জন্য পরিচিত পার্বত্য অঞ্চল দিয়াতালাওয়া থেকে উদ্ধার হয়েছে 8টি 9mm আগ্নেয়াস্ত্র এবং 152টি T-56 বুলেট। আটক করা হয়েছে বাবা ও 2 ছেলেকে। হামলায় দেশীয় একটি গোষ্ঠীর সম্পৃক্ততা পেলেও এদের সাথে বিদেশি কোনো শক্তি জড়িত কিনা তা এখনো নিশ্চিত নয়। ন্যাশনাল তৌফিক জামাত সংগঠনটির নাম হচ্ছে ন্যাশনাল তৌফিক জামাত। আটককৃতদের সবাই শ্রীলঙ্কার নাগরিক। হামলার রাতে কলম্বোর বন্দরনায়ক বিমানবন্দরে 6 ফুট লম্বা পাইপ বোমা নিষ্ক্রিয় করে বিমান সেনারা। স্থানীয়ভাবে তৈরি বোমাটি মূল টার্মিনাল অভিমুখী রাস্তার পাশে ছিল। ওই রাতেই পেট্রোল বোমা হামলা হয় উত্তর পশ্চিমাঞ্চলের একটি মসজিদে। আগুনে পোড়ানো হয় পশ্চিমাঞ্চলে মুসলমানদের 2টি দোকান। শ্রীলঙ্কায় মুসলিম উগ্রপন্থা বা হামলার অতীত ইতিহাস না থাকলেও এবার সাম্প্রদায়িক সহিংসতার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আইন শৃঙ্খলা বাহিনী। ন্যাক্কারজনক এই হামলার তদন্তে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। ঐক্যবদ্ধ থেকে এই দুর্যোগ মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। What I would like to ask the people is to give the security forces all their support. আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত এগিয়ে নিতে এবং তথ্য বিভ্রাট এড়াতে সার্বিক সহায়তার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, কারণ আপনারা ভুল তথ্য দিলে গুরুত্বপূর্ণ এই তদন্ত লক্ষ্যভ্রষ্ট হবে। শ্রীলঙ্কান হিসেবে ঐক্য ধরে রেখে এই ক্ষত চিরতরে উপড়ে ফেলা নিশ্চিত করতে হবে। এদিকে আরও হামলার সতর্কবার্তা দিয়ে নিজ দেশের নাগরিক ও পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, পর্যটন কেন্দ্র, গণপরিবহন, মার্কেট, সরকারি দপ্তর, হোটেল, ক্লাব, উপাসনালয়, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান, বিমানবন্দর এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার শঙ্কা রয়েছে। রবিবারের সিরিজ হামলার পর ছেদ পড়ে বিমান পরিবহন ব্যবস্থায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার পর বিমানের ওঠানামায় প্রতিবন্ধকতা তুলে নেওয়া হয়। এতে নিরাপত্তার স্বার্থে শ্রীলঙ্কা ছাড়ার হিড়িক পড়ে বিমানবন্দরগুলোয়। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পেছনে কেবল স্থানীয় জঙ্গি গোষ্ঠী নয়, আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী সংগঠনেরও হাত থাকতে পারে বলে শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। একই মত দেশটির সরকারেরও। তাদের মতে আন্তর্জাতিক নেটওয়ার্কের সহযোগিতা ছাড়া এত বড় হামলা অসম্ভব। হামলার জন্য লঙ্কান সরকার স্থানীয় মুসলিম চরমপন্থী সংগঠন ন্যাশনাল তৌহিদি জামাতকে দায়ী করলেও এখনও কেউ দায় স্বীকার করেনি। তাই হামলা ও হামলাকারীর বিষয়টিকে এখনও রহস্যাবৃত বলছেন বিশ্লেষকরা। রবিবার সকালে প্রায় একই সময়ে একযোগে হামলা হয় শ্রীলঙ্কার 3টি গির্জা ও বিলাসবহুল 3টি হোটেলে। পরে হয় আরও 2 জায়গায়। প্রাণ হারায় 35 বিদেশি নাগরিক সহ অন্তত 300 নিরীহ মানুষ। দফায় দফায় চালানো 8টি বোমা হামলার 7টিই ছিল আত্মঘাতী। একটি ছাড়া প্রতিটি বিস্ফোরণেই হামলাকারী ছিল একজন। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও এজন্য স্থানীয় মুসলিম চরমপন্থী সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাতকে দুষছে শ্রীলঙ্কা সরকার। সেই সাথে সন্দেহ আন্তর্জাতিক নেটওয়ার্ক থাকা প্রশিক্ষিত কোনো গোষ্ঠীর দিকেও। নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন, ছোট কোনো সংগঠনের পক্ষে এত বড় সংগঠিত হামলা সম্ভব নয়। আমরা মনে করি না যে এই দেশের কেবল ছোট একটি সংগঠন এসব হামলা চালিয়েছে। সবকিছুই আমরা তদন্ত করছি। কোন আন্তর্জাতিক সংগঠন তাদের সহায়তা করেছে তাও তদন্ত করা হচ্ছে। শ্রীলঙ্কার এই ঘটনাটি আমি মনে করি যে এখানে স্থানীয় এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক একটা যোগ সাজসি ঘটেছে। তারা যে সমস্ত ওয়েপন্স ব্যবহার করে অথবা যে সমস্ত এই যে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে, এগুলোরও কিন্তু শ্রীলঙ্কা অথবা যে কোনো দেশে স্থানীয়ভাবে সহজে অ্যাভেলেবল না। শুধু ধর্মীয় প্রতিহিংসা থেকেই কি হামলা, এমনটা নাকচ করে দিয়েছেন এই বিশ্লেষক। বলেন, নিজেদের অস্তিত্ব জানান দিতে নতুন কোনো গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে। তামিল টাইগার গেরিলাদের পুনঃ উত্থানের শঙ্কাও একেবারে নাকচ করে দেননি তিনি। এখানে রাজনৈতিক কিংবা অর্থনৈতিক কিংবা একান্তই দেখা যায় যে কোনো একটি সংগঠন তার অস্তিত্বকে জানান দেওয়ার জন্য করতে পারে। কারণ সন্ত্রাসবাদীরা তাদের একটা বড় উদ্দেশ্য থাকে যে একটা আতঙ্ক তৈরি করা, তাদের অস্তিত্বকে সামনে নিয়ে আসা, এবং তার জন্য তারা বড় ধরনের একটা আক্রমণ ঘটিয়ে থাকে। তামিল বিদ্রোহী দমন বা তামিলদের যে কে নিয়ে যে সন্ত্রাসবাদের বিষয়, যে সহিংসতা বিষয় ছিল, তার সাথে এখানকার কোনো গ্রুপের সম্পর্ক আছে কিনা, বিভিন্ন স্বার্থে একাধিক গ্রুপের একসঙ্গে যুক্ত হয়ে কোনো আক্রমণের ঘটনা হতে পারে। তবে শ্রীলঙ্কায় নৃশংস এই হামলার সাথে প্রতিবেশী কোনো দেশের রাষ্ট্রীয় কোনো সংস্থার জড়িত থাকার সন্দেহ করছেন না এই নিরাপত্তা বিশ্লেষক। রিফাত জামান, বাংলাভিশন, ঢাকা। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত বাংলাদেশের শিশু জায়ান চৌধুরীর লাশ আগামীকাল দেশে আনা হবে। সে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি। শ্রীলঙ্কার বর্বরোচিত হামলায় বাংলাদেশি শিশু জায়ান চৌধুরী মারা যায়। এই ঘটনায় আহত হন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। এর আগে শেখ সেলিমের মেয়ে শেখ সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও 2 ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। শিশু জায়ানের মৃত্যুর খবরে সোমবার তার নানা শেখ সেলিমের বনানীর বাসায় যান কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা। পরে তারা বলেন, ছোট্ট শিশু জায়ানের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রীও সেখান থেকে সবকিছু দেখাশোনা করছেন। সব এখন সে ইনজিউর্ড, সে মুভ করতে পারবে না কোথাও, বাট হি ইজ সেফ। হি ইজ সেফ। তার পা দুটাতে খুব ড্যামেজ হয়েছে, কাজে এটা নিয়ে তো তাকে কোথাও ট্রান্সফার করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন ওখান থেকে, আমাদের হাই কমিশনারই সবকিছু করতেছে। কারণ এখন তো ওখানে কারফিউ, সব আর কেউ চলাফেরা করতে পারে না। সেই সুবাদে হাই কমিশনার মেয়েটাকে হাই কমিশনারের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রীরা বলেন, সব আনুষ্ঠানিকতা শেষ করে মঙ্গলবার দেশে আনা হবে জায়ানের মরদেহ। যখন জায়ানের লাশটা দেশে ফিরিয়ে আনা হবে, তারপরে পরিবার সিদ্ধান্ত দেবে যে কোথায়, কখন, কিভাবে তার পরবর্তী কার্যক্রমগুলো অর্থাৎ জানাজা বা দাফন হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো আশঙ্কা না থাকলেও শ্রীলঙ্কায় হামলার পর দেশেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী, এই দেশের জনগণ এই ধরনের জঙ্গিবাদ, এই ধরনের সন্ত্রাসবাদকে পছন্দ করে না, আশ্রয় প্রশ্রয় দেয় না, এই নীতিতে বিশ্বাস করে না বলেই আমাদের দেশ মোটামুটি শান্ত। শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশের হাইকমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন মন্ত্রীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা।
দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশের মধ্যে একটি অর্থনৈতিক জোট গড়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রস্তাব দেন তিনি। এছাড়া কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে দিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সোমবার ব্রুনাই সুলতানের সরকারি বাসভবনে সুলতান হাসান আল বলকিয়ার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সই হয় 6টি সমঝোতা স্মারক। কৃষি, সংস্কৃতি, শিল্প, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে এসব সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ ও ব্রুনেই। এছাড়া দুই দেশের কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণ বিষয়ে একটি কূটনৈতিক নোট বিনিময় হয় অনুষ্ঠানে। সফরের অংশ হিসেবে দেশটির সুলতান হাসান আল বলকিয়ারের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানে পৌঁছালে রাষ্ট্রীয় প্রথা ভেঙে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানান সুলতান হাসান আল বলকিয়ার এবং ক্রাউন প্রিন্স আল মুহতাদি বিল্লা বলকিয়া। পরে ইস্তানা নুরুল ইমাম প্রাসাদের চেরাদি লাইনা কিনচানায় সুলতান বলকিয়ার ও রাজপরিবারের সদস্যদের সাথে সাক্ষাতে মিলিত হন শেখ হাসিনা। দিন শেষে বাংলাদেশ ব্রুনেই বিজনেস ফোরামের একটি অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে বিনিয়োগে ব্রুনেইয়ের ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এজন্য দেশে 100টি অর্থনৈতিক জোন তৈরি করা হচ্ছে। বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে দেশটির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Prudent macroeconomic management, sustained policy support to private entrepreneurship, and robust investments in infrastructure and human development contributed significantly in the recent spectacular success of Bangladesh economy. বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে 14 দলের সমন্বয়ক আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, 30 এপ্রিল বিএনপির জন্য ডেডলাইন। সংসদে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না। আর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি জামায়াত দেশের জন্য অশুভ শক্তি। এই বিষ ফোঁড়া যতদিন থাকবে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। মুজিবনগর সরকার দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। এতে 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বিএনপিকে সময়ের মধ্যে শপথ নিয়ে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান। বিএনপিকে ভুল রাজনীতি থেকে সরে আসার আহ্বানও জানান নাসিম। 30 এপ্রিল বিএনপির বন্ধুদের বলতে চাই, আপনাদের ডেডলাইন 30 এপ্রিল। 30 তারিখের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে পার্লামেন্টে আপনি যাবেন কি যাবেন না, না হলে আপনার সংসদ সদস্য থাকবে না, মনে রাখবেন। আন্দোলনে পরাজিত হয়েছেন গত 1 যুগ ধরে, রয়ের মাঠে পরাজিত হয়েছেন, নির্বাচনের মাঠে বারবার পালিয়ে গেছেন। পার্লামেন্টে এবার না আসেন, আপনাদের আমল যাবে, সারাও যাবে, ইনশাআল্লাহ বলে আমল যাবে, সারাও চলে যাবে। আলোচনায় বিএনপির কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এই 71 পরের শক্তি যুদ্ধপরের জামাত এবং পাকিস্তানের সৃষ্টি এই বিএনপি, এই অশুভ শক্তি এরা বাংলাদেশের জন্য একটা অশুভ হিসাবে বয়ে আনছে। এরা বাংলাদেশের এই ক্যান্সারের বিষ ফোড়া, এই বিষ ফোড়াকে দেশ থেকে শরীর থেকে সরিয়ে ফেলতে হবে। যতদিন এই বিষ ফোড়া আমাদের শরীরে থাকবে ততদিন এই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি স্বাভাবিকভাবে চলার ক্ষেত্রে বারবার আঘাত আসবে, বারবার হোঁচট খাবে। আলোচনায় সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, মুজিবনগর দিবস যারা পালন করে না, দেশের স্বাধীনতায়ও তারা বিশ্বাস করে না। আরেক সাবেক মন্ত্রী ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিএনপি নিজেই জানে না তারা তাদের নেত্রীর মুক্তি, জামিন না প্যারোল চায়। জামাত ইসলাম। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের তাগিদ দেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, জনগণের অধিকার আদায়ে সোচ্চার থাকা রাজনৈতিক প্রতিহিংসায় বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে স্বাধীনতা ফোরাম। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, সরকারের নির্দেশেই বিলম্বিত হচ্ছে খালেদা জিয়ার জামিন। দেশকে অস্বাভাবিক পরিস্থিতি থেকে উত্তরণে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডক্টর মোশাররফ। বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্রের জন্য লড়াই করছেন, এটা হচ্ছে তার দোষ। বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছেন, সেটা হচ্ছে তার দোষ। আজকে সেই জন্য বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে। তাই আমাদের প্রধান দায়িত্ব দেশনেত্রীকে মুক্ত করা,
এবং তার নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এদিকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র ফোরাম। জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুপরিকল্পিতভাবেই গণতন্ত্রকে দেশ থেকে বিদায় করে দেয়া হচ্ছে, যার অংশ হিসেবেই কারাবন্দী করে রাখা হয়েছে বেগম জিয়াকে। আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সচেতনভাবে সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে, রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে আজকে এক দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা। আজকে রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করা হচ্ছে, বিচার বিভাগ, প্রশাসন থেকে শুরু করে এমনকি মিডিয়া পর্যন্ত তারা এর হাত থেকে রেহাই দিচ্ছে না। এই দেশকে রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য, আমাদের গণতন্ত্রের মাতা দেশের নেতৃত্বকে মুক্ত করবার জন্য আমাদেরকে আজকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আন্দোলন, দুর্বার আন্দোলন করে তুলতে হবে। শ্রীলঙ্কায় হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এ ধরনের সন্ত্রাসী ঘটনার বিরুদ্ধে বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কথা রাখেনি ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে সহনশীল দাম ও আমদানি বেশি হওয়া এবার রোজায় নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা নেই জানালেও এরই মধ্যে দাম বাড়িয়েছেন ডাল ব্যবসায়ীরা। রহমতগঞ্জের পাইকারি বাজারে মসুর ও খেসারি ডালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। মান ভেদে ছোলার পাইকারি দাম উঠেছে 70 থেকে 78 টাকায়। রমজানে যেসব পণ্য বেশি ব্যবহার হয় তার মধ্যে ডাল ছোলা অন্যতম। বছরে 1 লাখ টন চাহিদার বিপরীতে শুধু রোজাই লাগে 80,000 টন। সরকারি হিসাব বলছে গত বছর আমদানি হওয়া 1/3 ছোলা অবিকৃত থাকার পরও এবার আমদানি হয়েছে 90,000 টন। এলসি মিলিয়ে দেশের ছোলার মজুদ এখন 2.25 লাখ টন। মসুর সহ অন্য ডালের মজুদও পর্যাপ্ত। এই তথ্য বিশ্লেষণ করে এবার ডাল ছোলার দাম বাড়বে না গেল 27 মার্চ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকে এমনটাই আশ্বস্ত করেছিলেন ব্যবসায়ীরা। মন্ত্রীও অনুরোধ করেছিলেন মুখ রক্ষার। কমার্স মিনিস্টারকে ফেলে দেবো না, ওনার মুখের উপরে যেন কালি না পড়ে, এইটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু বাণিজ্য মন্ত্রীকে দেয়া সেই কথা রাখেননি ব্যবসায়ীরা। পর্যাপ্ত মজুদের পরও অসময়ে বৃষ্টির অজুহাতে ডালের দাম বাড়িয়েছেন রহমতগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা। এখন মুসি যাচ্ছে আপনার 82-83, বোল্ডারটা যাচ্ছে আপনার 68 টাকা, 65 টাকা, আর দেশি ক্যাঙ্গারু যাচ্ছে আপনার 90 টাকা, 92 টাকা। ছোলার দাম একটু বাড়তে আছে, গতবারের তুলনায় একটু বেশি, সামান্য। ওই কেজিতে ধরেন 4 টাকা 5 টাকা। পাইকারি বাজারে দর বাড়ার খবরে খুচরা বিক্রেতারা মানভেদে ডাল ও ছোলার দাম বাড়িয়েছেন কেজিতে অন্তত 5 টাকা। মসুরি ডাল কেজিতে প্রায় 7 থেকে 8 টাকা কেজিতে বাড়ছে। চানা বুট 1 কেজিতে প্রায় 4-5 টাকা কেজিতে বাড়ছে। সপ্তাহখানেক আগে মসুরি ডাল 90 টাকা বিক্রি করছি, এখন 100 টাকা বিক্রি করলেও কষ্ট হয়। সরবরাহ ও মজুদ পরিস্থিতি ভালো থাকার পরও কেন বাড়ছে ডালের বাজার? এবার দাম বাড়বে না, বাণিজ্য মন্ত্রীকে দেয়া সেই আশ্বাসই কেনই বা রাখলেন না ব্যবসায়ীরা? সেই প্রশ্নের ব্যাখ্যা এভাবেই দেন আমদানিকারকরা। দেশি মুসুরিটা যে উৎপাদন হয়েছে, যেটা যখন উৎপাদন হয়েছে তখন আমরা কি ভাবছিলাম যে নতুন মাল উৎপাদন হওয়ার পর যে দাম আছে সহনীয় পর্যায়ে আছে, সহনীয় পর্যায়ে থাকবে, দাম বাড়বে না। কারণ হয়ে গেছে যে ওই যে বৃষ্টি হওয়ার কারণে মালের চাহিদার তুলনায় উৎপাদন কম হয়ে গেছে, কম হওয়ার কারণে মালের দামটা কিছুটা বেড়ে গেছে। আর যে ছোলার বাজারটা বাড়ছে সেটা কিন্তু আগের মাল যে আছে সেই মালের কোনো দাম বাড়ে নাই। কিন্তু বর্তমানে কিছু বার্মার থেকে কিছু মাল আসছে, সেই মালগুলো খুবই ভালো মাল, দামও একটু বেশি, সেই মালের দামটা কিছুটা বাড়তি। বিশ্ববাজার সহনীয় থাকার পরও দাম বাড়ানোর পুরনো পথে কেন হাঁটলেন ব্যবসায়ীরা তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি ভোক্তাদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র রমজানের আগে তীব্র তাপদাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সেই সাথে দেশের কোথাও কোথাও কালবৈশাখী আঘাত হানতে পারে আভাস দিয়েছেন তারা। এদিকে গত কয়েকদিনের বাড়তি তাপমাত্রায় অতিষ্ঠ রাজধানীর খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গ্রীষ্মের তীব্র গরমের হাত থেকে বাঁচতে রাজধানীর পানির উৎসগুলোতে এভাবেই জল খেলায় মেতেছে শিশু ও কিশোররা। পানির শীতল স্পর্শে যেন একটুখানি প্রশান্তি খোঁজার চেষ্টা করছে তারা। খরতাপে পোড়া দুপুরের উষ্ণ থেকে পাশ কাটাতে কেউ কেউ আবার আশ্রয় নিয়েছেন গাছের ছায়ায়। আর যারা নিতান্তই প্রয়োজনে রাস্তায় নেমেছেন তারাও সঙ্গে নিয়েছেন ছাতা। তবে এই গরমে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। প্রচুর গরম, রিক্সা চালাতে অনেক কষ্ট বাবা।
ভালোই গরম প্রচুর, কয়েকদিন থেকে প্রচুর গরম চলতেছে। শরীরকে ঠান্ডা রাখতে পথচারীরা ভিড় করছেন আখের রসসহ বিভিন্ন ধরনের শরবত কিংবা ডাবের দোকানগুলোতে। রাস্তার পাশের অস্বাস্থ্যকর শরবত জাতীয় পানীয়তে ঝুঁকি থাকলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই গরমে নাজেহাল এসব মানুষের। শরীর থেকে অনেক ক্লান্ত, ঘাম, যেন ডাব খেয়ে কিছুটা স্বাস্থ্যের জন্য। এই সময় ডাবের চাহিদা একটু বেশি থাকে। গরমের রেশটা কাটানোর জন্য আমরা 3 ভাই মিলে আমরা একসাথে ডাব খাচ্ছিলাম আর কি। এদিকে গরমের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এরকম তাপদাহটা এটা আরও এই মাসের পুরো সময়ই থাকার সম্ভাবনা রয়েছে এবং সামনের দিকে একটু বেশি তাপমাত্রা আর একটু সামান্য বাড়তে পারে। মাঝে মধ্যে দেশের কোথাও কোথাও এরকম বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় হতে পারে। বৃষ্টি না হলে আপাতত এ গরম কমার সম্ভাবনা নেই বলে জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। গোপালগঞ্জের 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। লক্ষ্মীপুরে স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় গায়ে কেরোসিনের আগুন দেয়া গৃহবধূ শাহিনুরের মৃত্যু। আপনারা দেখছেন বাংলা ভিশন। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। গোপালগঞ্জের মকসুদপুরে 4র্থ শ্রেণীর ছাত্রী ও এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে মকসুদপুর উপজেলার খানজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক জামাল শেখ পলাতক। ওই শিশুর পিতা জানান, শুক্রবার সকালে তার মেয়ে বাড়ির পাশের জমিতে রসুন কুড়াতে যায়। এ সময় প্রতিবেশী রাজু শেখের বখাটে ছেলে ইজি বাইক চালক জামাল শেখ তার মেয়েকে ধর্ষণ করে। শিশুটির চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে মকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মকসুদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্বামী। নুসরাত হত্যা সহ সারা দেশে নারীর প্রতি সহিংসতার সুষ্ঠু বিচার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ফেনীর 6টি উপজেলায় পূজা উদযাপন পরিষদ মানববন্ধন ও সমাবেশ করেছে। সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালিত হয়। নারীর প্রতি সহিংসতা রোধ এবং ফেনীর নুসরাত, মুন্সিগঞ্জের সেতু মণ্ডল ও গাজীপুরের মনিকা গোমেজ হত্যাকারীদের বিচার ও সকল সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখা। সকালে কুমিল্লার কান্দিরপাড় পুবালি চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারীর প্রতি সহিংসতা রোধে বরিশালে মানববন্ধন হয়েছে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে। এ সময় বক্তারা নারী নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন এবং তা দ্রুত প্রয়োগ করার দাবি জানান। নুসরাত হত্যার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন হয়েছে নাটোরে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করে মহিলা পরিষদ ও পূজা উদযাপন কমিটি। এ সময় প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অ্যাডভোকেট শাহিন ও ফেনীর নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদে ও শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন হয়েছে। অ্যাপেক্স ক্লাব অব বগুড়া এবং পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কর্মসূচি হয়। নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের নড়াইল যশোর সড়কের রূপগঞ্জ বাজারে কর্মসূচি হয়। নুসরাতের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। সকালে শহরের ট্রাফিক মোড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। নুসরাত হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতন বন্ধের দাবিতে মংলায় মানববন্ধন হয়েছে। সকালে মংলা পোর্ট পৌরসভার সামনে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। সারা দেশে নারীদের উপর সহিংসতা বন্ধের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে পূজা উদযাপন পরিষদের নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নারীর প্রতি সহিংসতা বন্ধ করো এখনই, এই স্লোগানকে সামনে রেখে নুসরাত জাহান রাফি, সোহাগী জাহান তনু, 8ম শ্রেণীর ছাত্রী রিশানের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ছাত্র পরিষদের আয়োজনে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়।
নুসরাত হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন হয়েছে। আর কোনো মেয়েকে যাতে অকালে জীবন দিতে না হয় সেজন্য নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। নুসরাত জাহান রাফি হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে পাবনার 9টি উপজেলায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন আলোচনা সভা হয়। নুসরাত সহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবিতে মাগুরা সহ অন্যান্য জেলাগুলিতেও জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন হয়েছে। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে দগ্ধ গৃহবধূ শাহিনুর বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয় বলে অভিযোগ ছিল তার। রবিবার বিকেলে কমলনগরের একটি সয়াবিন ক্ষেত থেকে আগুনে দগ্ধ শাহিনুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। পরে রাতে শাহিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। চিকিৎসক জানান তার শরীরে বার্ন ছিল প্রায় 55%। স্থানীয়রা জানান চট্টগ্রাম রাউজানের মেয়ে শাহনুরের সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে 1.5 বছর আগে বিয়ে হয় সালাউদ্দিনের। 6 মাস আগে শ্বশুরবাড়িতে এসে শাহনুর জানতে পারে সালাউদ্দিন আগে থেকেই বিবাহিত। এরপর থেকে স্ত্রীর স্বীকৃতি চেয়ে কয়েকবার শ্বশুরবাড়িতে এসেছিল শাহনুর। রবিবারও শ্বশুরবাড়ি কমলনগরে আসে শাহনুর। সে সময় স্থানীয় জনপ্রতিনিধিরা বিয়ের কাগজপত্র নিয়ে আসার জন্য বলে শাহনুরকে। বিকেলে শ্বশুরবাড়ির পাশে একটি সয়াবিন ক্ষেত থেকে আগুনে দগ্ধ শাহিনুরকে উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শাহিনুর জানিয়েছিল স্ত্রীর স্বীকৃতি দাবি করায় স্বামী সালাউদ্দিন তার গায়ে আগুন দিয়েছে। কি নাম তার? সালাউদ্দিন। আপনার বিয়ে হয়েছে কতদিন আগে? কিভাবে আপনাদের সম্পর্ক কেমন হয়েছে? মোবাইলে। আপনাদের বিয়ে কি কোর্টে হয়েছে নাকি কাজী অফিসে হয়েছে? বাংলাদেশ এখন লুটেরা ধনীদের রাষ্ট্র বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। কমরেড লেনিনের 149তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মেনন বলেন, দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ 1,33,000 কোটি টাকা। এরপরও অর্থমন্ত্রী খেলাপি ঋণ গ্রহীতাদের জন্য ঋণের সুদের হার কমানোর ঘোষণা দিয়েছে। তিনি প্রশ্ন করেন, ঋণের টাকায় কোথায় বিনিয়োগ হচ্ছে? বিদেশে সেকেন্ড হোমে বিনিয়োগ বাড়ছে উল্লেখ করে এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে 2টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শতাধিক মৎস্যঘের। পানিবন্দী হয়ে পড়েছে 2 গ্রামের অর্ধশতাধিক মানুষ। স্থানীয়রা জানান, সোমবার ভোরে খোলপেটুয়া নদীর প্রায় 100 ফুট বেড়ি বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক মৎস্যঘের। বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ধসে গেছে। এ ব্যাপারে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সকালে স্থানীয়দের নিয়ে বাঁধ মেরামতের চেষ্টা করেও জোয়ার শুরু হওয়ায় ব্যর্থ হয়েছেন তারা। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান তিনি। ঠাকুরগাঁয়ে হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ সুমন। সে একজন ভ্যান চালক। অন্যদিকে একই গ্রামের এনায়েতুল ইসলামের ছেলে মাসুদ রানাকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজেপি জানায়, সোমবার ভোরে হরিপুর সীমান্তে 357 মেইন পিলারের কাছে ভারতীয় কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশ করলে বসতপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি চালায়। ঠাকুরগাঁও 50 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SNM সামিউন নবী চৌধুরী জানিয়েছেন, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। আহ্বান করা হয়েছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক। চট্টগ্রাম মহানগরীর আসাদগঞ্জ এলাকায় ছিনতাইকারীকে গ্রেফতারের সময় পুলিশের উপর হামলা ও গোলাগুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ সহ 6 পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তালিকাভুক্ত ছিনতাইকারী ওয়াসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত 6 পুলিশ সদস্য একই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, ওয়াসিমকে গ্রেফতার করতে গেলে তার সহযোগীরা পুলিশের ওপর ইট পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে তারা গুলি ছুঁড়তে থাকলে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে ওয়াসিমকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। ওয়াসিমের বিরুদ্ধে 13টি মামলা রয়েছে। 8টি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি LG ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ধরলা নদীর ভাঙনে ভয়াবহতায় দিশেহারা লালমনিরহাটের সীমান্তবর্তী দীঘলটারি ও চওড়াটারি গ্রামের মানুষ। উজানে ভারত বাঁধ দিয়ে ধরলার গতিপথ পরিবর্তন করায় পানি স্রোত বাংলাদেশের অভ্যন্তরে প্রবহমান। এরই মধ্যে নদীগর্তে ভেসে যাচ্ছে আবাদি জমি, হুমকিতে পড়েছে বসতভিটা, নির্ঘুম রাত কাটাচ্ছে স্থানীয়রা। লালমনিরহাটের সীমান্তবর্তী দীঘলটারি ও চওড়াটারি গ্রামবাসী এখন ধরলার ভাঙনের মুখে। গত ৩ সপ্তাহ ধরে চলা ভাঙনে ধরলার গর্ভে বিলীন হয়েছে গ্রাম দুটির কয়েকশো বিঘা আবাদি জমি। ক্রমেই নদী ভাঙনের তীব্রতায় নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। ভুক্তভোগীরা বলছেন এর জন্য দায়ী উজানে ভারতের ভোগবান্ধা গিদালদহ এলাকার পাথর বোল্ডারের বাঁধ। আমাদের এই ধরলা নদী বর্ডার থেকে ৩ কিলো দূরে ছিল ভারতে, বারবান্ধা দরিবাস গ্রামে। এখন ভারতালা ওই বাঁধ দিতেছে, বোল্ডারের বাঁধ দেওয়াতে এই ধরলাটা আমাদের বাংলাদেশে চলে এসেছে। জায়গা জমি তো গেছে, এখন বসত বাড়ি নিয়ে টানাটানি। সারাদিন কাজ করে নিজে বাচ্চা গুচ্ছা নিয়ে খাবো, সে আমার বাড়ি ঘরে চলে যাবার না ছিল। আমার বাচ্চা গুচ্ছা নিয়ে কিভাবে বুদ্ধি যাবো, কোনো আমার স্থান নাই। সীমান্তের নোম্যান্সল্যান্ডের ছোট নদী গিদারি, তার সাথে আকস্মিকভাবে যুক্ত হয় ধরলা। গতিপথ পরিবর্তন করে ক্রমাগতই ফুঁসে ওঠে নদী। রুদ্রমূর্তিতে আগ্রাসী ধরলা একের পর এক ফসলি জমি গিলে নিচ্ছে, কিন্তু ভাঙন রোধে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও মিলছে না কোনো সাড়া। অভিযোগ ভুক্তভোগীদের। অনেক প্রশাসন আসে, সবাই প্রতিশ্রুতি দেয় নদী বাঁধার, কিন্তু এখন পর্যন্ত কোনো ভাবে এই ধরলা নদী আমাদের জমি জমা সব ধ্বংস করলো। এখন এই যে ভুট্টা খেত, এই যে আমাদের বসত বাড়ি, আমাদের কিছুই টিকতেছে না। পড়ন্ত বুদ্ধি শেষ আমার। এলা যদি সরকার না বাঁধে তাহলে তো আমার ভিটে ছাড়া হওয়া হবে। প্রাথমিকভাবে নদী ভাঙন রোধে অর্থ বরাদ্দ চেয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই নদী ভাঙনের কবলিত যে জায়গাটা, সেটা কত বছর পরে আবার জেগে উঠবে বা তার জন্য বসবাস উপযোগী হবে, আদৌ হবে কিনা সেই বিষয়টা অনুমান করা সম্ভব হয় না। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের জোর পদক্ষেপ চান ভাঙন কবলিত মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। পুনর্বাসন না করে উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে হকার্স শ্রমিক আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে মানববন্ধনে তারা বলেন, এই সপ্তাহের মধ্যে হকারদের ফুটপাতে বসার অনুমতি না দিলে ৪ মে প্রেস ক্লাবে হকার্স সমাবেশ করা হবে। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে রাজপথ থেকে হকারদের উচ্ছেদ করে সিটি কর্পোরেশন অমানবিক কাজ করেছে। ফুটপাতে হকারদের কাছ থেকে সন্ত্রাসীদের চাঁদাবাজি বন্ধের দাবিও জানান তারা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি সহ সাম্প্রতিক সকল নারী হত্যা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। প্রেস ক্লাবের সামনে দুপুরে কর্মসূচি পালন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা। এ সময় বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সন্ত্রাসীদের হামলায় নিহত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির সরকারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের প্রতিবাদ সমাবেশ হয়েছে। পানপাড়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। গত 11 এপ্রিল দুর্বৃত্তরা খুন করে স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির সরকারকে। চট্টগ্রাম সাতকানিয়ায় হজরত আসগর শাহ রহমতুল্লাহি আলাহি স্মরণে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। মির্জাখিল আসগর শাহ রহমতুল্লাহি আলাহি মাঠে আয়োজিত বলি খেলায় সভাপতিত্ব করেন সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুস সমদ। মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আফসার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরী। বৈশাখ উপলক্ষে মানিকগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পশ্চিম সাঁওতা কদমতলী মাঠে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে বাবরি মসজিদ ভেঙে গর্বিত, এমন মন্তব্যে বিজেপি প্রার্থী প্রজ্ঞার বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ। মোদীকে কটাক্ষ করায় রাহুলের দুঃখ প্রকাশ। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু, স্কোয়াডের 5 পেসারের 3 জন ইনজুরিতে চিন্তিত কোচ কোটলি বলস। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ।
আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বাবরি মসজিদ ধ্বংস করে গর্বিত এমন মন্তব্য করায় ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে চৌকিদার নিজেই চোর এমন ভাষায় আক্রমণ করায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাসীন বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুর বলেন, বাবরি মসজিদ ধ্বংস করতে পেরে তিনি গর্বিত। মধ্যপ্রদেশের ভোপাল থেকে বিজেপি প্রার্থী প্রজ্ঞা বলেন, বাবরি মসজিদ ঘুরিয়ে দিতে 1992 সালে অযোধ্যায় গিয়েছিলেন তিনি। মসজিদকে ধ্বংস করতে এর চূড়ায় উঠেছিলেন বলে জানান প্রজ্ঞা ঠাকুর। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টির দায়ে শনিবার প্রজ্ঞা ঠাকুরকে নোটিশ পাঠানো পর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন নির্বাচনী কর্মকর্তা। এর আগে 2008 সালে মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত করা হয় প্রজ্ঞা ঠাকুরকে। এদিকে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে চৌকিদার নিজেই চোর এমন মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গেল 10 এপ্রিল রাফাল যুদ্ধ বিমান চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর মোদীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করায় রাহুলের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী। এই বিষয়ে লিখিত জবাব চেয়ে রাহুলকে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট। জবাবে রাহুল গান্ধী এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, রাজনৈতিক প্রচারের উত্তেজনায় এই ভুল হয়েছে তার। এবার দেশের বাইরের আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন কৌতুক অভিনেতা ভ্লাদিমির জেলেনস্কি। দেশটির নির্বাচন কমিশন জানায় 97% ব্যালট গণনায় ভ্লাদিমির 73% ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন প্রেসিডেন্ট পেত্রো পরোশেনকো পেয়েছেন 24% ভোট। রাজনীতিতে আসা 41 বছর বয়সী জেলেনস্কি বিদ্রুপাত্মক টেলিভিশন সিরিজ সার্ভেন্ট অব দ্য পিপলের জনপ্রিয় অভিনেতা ছিলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে লন্ডনে চলমান বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সুইডেনের কিশোরী জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। লন্ডনের এক সমাবেশে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে চলমান এই আন্দোলনে থেকে ভিন্ন কিছু হবে। গেল সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে থেকে 950 বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশের স্কুল শিক্ষার্থীদের জড়ো করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনে নামেন গ্রেটা। প্রবল বৃষ্টিপাতে কলম্বিয়ায় ভূমিধসে 17 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 5 জন। রবিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের কাকুয়ার রোসাস শহরে এ ঘটনায় বেশ কয়েকটি ঘরও ধ্বংস হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শ্রীলঙ্কায় বোমায় নিহতের সংখ্যা বেড়ে 290। আন্তর্জাতিক সন্ত্রাসীদের সম্পৃক্ততার শঙ্কা, বাংলাদেশি শিশু জায়ানের লাশ আনা হবে কাল। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 5 দেশ নিয়ে অর্থনৈতিক জোট গড়ার প্রস্তাব শেখ হাসিনার, ব্রুনেইয়ের সুলতান বলখিয়ারের সাথে বৈঠক। এপ্রিলের মধ্যে সংসদে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না বলেছেন নাসিম। সুপরিকল্পিতভাবে কায়েম হচ্ছে একদলীয় শাসন, অভিযোগ ফখরুলের। আন্তর্জাতিক বাজার সহনশীল, আমদানিও পর্যাপ্ত, তারপরও রোজার আগেই নিত্যপণ্যের দাম চড়া, কথা রাখেননি ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।